আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু মানে এই গত 50 বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। এবং আমরা দেখেছি বিভিন্ন দেশে, এমনকি পাকিস্তানে, মানে সরকার যেটা প্রত্যাশা করে, মানে সুপ্রিম কোর্ট কিন্তু তার বাইরে যেতে পারে। এই সুপ্রিম কোর্ট কিন্তু মানে আপনি সবসময় দেখবেন যে যে সরকার আছে সেই সরকারের যে চাওয়াটা, তার বাইরে কিন্তু তারা যেতে পারে না। এই যে আমাদের খায়রুল হক, তারপরে ত্রয়োদশ সংশোধনী, এটা নিয়ে যে প্রশ্ন উঠছে, কারণ তখন আওয়ামী লীগ সরকারের একটা চাওয়া ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাতিল করা হোক, ওইটার বাইরে কিন্তু তারা যেতে পারে নাই। এবং আপনি দেখেন আজকেও এই যে মানে সরকারের চাওয়াটা হচ্ছে, কারণ ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে বিতর্কিত হয়েছে এবং তারা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, সেটাও মোটামুটি আমরা বুঝতে পারি। আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপনার যে শুনানি তো হয়েছে এবং আমরা সবাই কম বেশি একমত যে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা আবার ফেরত চাই। তাহলে পরে আপনি ওই রায় দিয়ে দিতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে আবার পুনর্বহাল করা হলো। তা আপনি তো হুম। এটা বিলম্বিত করে ফেললেন, তাই না? এবং সরকার সরকার যেহেতু আপনার আহ, তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, তারা একটু বিলম্বিত হতে চাচ্ছে, আপনিও সেটা করলেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের 26 এবং 27 আগস্ট অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল। তার কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা সেই বিষয়টি নির্ভর করছিল সর্বোচ্চ আদালতের উপরে। যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, ত্রয়োদশ সংশোধনীও বাতিলের রায়ের বিষয়ে যে রিভিউ আবেদন করা হয়েছিল তার শুনানি চলছিল, কিন্তু সেটি 21শে অক্টোবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে হাইকোর্ট। সেই দিন সুপ্রিম কোর্ট সেদিন শুনানি করবে। আসলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে কিনা, আবারও ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, যদি ফিরে আসে তাহলে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার রয়েছে সেই সরকারের কি হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে প্রশ্ন, 21শে অক্টোবর যে শুনানির জন্য দিন ধার্য করা হলো, আসলে এই বিষয়টি কি? মানুষ তো প্রত্যাশা ছিল যে এই 26 বা 27 আগস্টের মধ্যেই সর্বোচ্চ আদালত একটা রায় দিয়ে দিবে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কিনা, অথবা ফিরবে, এরকম কিছু একটা। আপনার মন্তব্য। এখানে দুটো কাজ হয়েছে। হুম একটা হুম। হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত প্রথমে ত্রয়োদশ সংশোধনকে বাতিল ঘোষণা করেছে। আবার তৎকালীন যে নির্বাচিত সংসদ ছিল, তারা আরেকটি সংশোধনীর মধ্য দিয়ে সেটিকে আবার বাতিল করে। এখন রাইট। ওইটাও নিয়েও প্রশ্ন আছে যে একটা মানে সংসদ যদি এমন কোনো আইন করে, কিংবা এমন কোনো আইন যদি করা হয় যেটা অসাংবিধানিক, তাহলে পরে আপনার আহ, সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সেটা শুনানির পরে তারা যদি দেখেন যে কোনো একটা সংশোধনী আপনার অসাংবিধানিক, তাকে সেটা বাতিল করতে পারে। হ্যাঁ। তো এইটা প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো আহ, সংশোধনী কিংবা সংবিধানের কোনো অনুচ্ছেদকে বাতিল করে দেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আবার ফিরে আসবে কিনা। হ্যাঁ। তো সেই জন্য কিন্তু আপনার তখন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আপনার আবার সেটাকে মানে বাতিল করা হয়েছে। তো এখন 5ই আগস্টের পরে যেটা মানে আমরা দেখলাম যে কয়েকজন ব্যক্তি তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা পুনরায় তারা বহাল করার জন্য তারা রিট ফাইল করেছিলেন। এবং আপনার ওই 17ই ডিসেম্বর আমরা দেখলাম যে বিচারপতি, মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়, তারা একটা রায় দিয়েছিলেন। সেই রায়, আপনার সেই রায়ের মধ্য দিয়ে আপনার পঞ্চদশ সংশোধনীর মধ্যে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান যেটা ছিল সেটাকে তারা বাতিল করলেন। বাতিল করার পরবর্তীতে আমরা দেখেছি এই বছরের ফেব্রুয়ারিতে, যেহেতু সর্বোচ্চ আদালতের মানে রায়, সেটাকে রিভিউ করার জন্য, কারণ হয় কি যে একটা মানে আমরা যেটা আদালতে দেখি যে প্রথমে যদি আপনি জেলা জজ আদালতে একটা কোনো মানে রায় হয়, আপনি তার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারেন। আবার হাইকোর্ট জি। ডিভিশনে যদি কোনো রায় হয়, আপনি সেটা সর্বোচ্চ আদালতে আপিল করতে পারেন। কিন্তু যেখানে আপনার আপিল আপিল মানে সর্বোচ্চ আদালত, হ্যাঁ, আপিলের পরে আপনার যে মানে পদক্ষেপটা থাকে সেটাকে আমরা বলি রিভিউ। মানে যে আদালত এটা বাতিল করেছে, সর্বোচ্চ পুনর্বিবেচনা। আদালত, তারা যেন আবার পুনর্বিবেচনা করতে পারে যে এই এই বিষয়ে একটা এরর ছিল, এই বিষয়ে ভুল ছিল, তার প্রেক্ষিতে এইটাকে পুনর্বিবেচনা করে মানে আবার নতুন করে রায় দেওয়া হয়। তো এইটাই আজকে হয়েছে। এবং আমি যেটা তথ্য উপাত্ত দেখলাম যেটা, যে আপনার প্রায় সবারই
মানে অ্যাটর্নি জেনারেল সহ সবারই যেটা চাওয়া ছিল যে এই আহ, যে শুনানি যেটা হয়েছে গতকাল এবং আজকে, তার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যেন আপনার রায়টা দিয়ে দেয়। তারা কিন্তু লিভ টু অ্যাপিল, মানে অ্যাপিল অ্যাপিল মানে এই যে আপনার ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার বিষয়ে যে রিভিউ, সেই রিভিউটা আপনার মানে রিভিউ করে সর্বোচ্চ আদালত যেন বলে দেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানে ফেরত আসলো এবং এর পরবর্তীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই রায়টা তারা চেয়েছিল এবং সেটা সুপ্রিম কোর্ট নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট একটু ভিন্ন দিকে কিংবা ভিন্ন কৌশল নিয়েছে। তারা যেটা যেমন? বলেছেন যে আমরা লিভ টু অ্যাপিল দিলাম, হুম। মানে আমরা এই বিষয়ে আমরা একটা শুনানি চাই, যে আপনারা যারা এটা আবেদনটা করেছেন আপনাদের পক্ষের আইনজীবী, এই বিষয়ে আপনারা একটা শুনানি করবেন, আপনারা হিয়ারিং করবেন, সাবমিশন দেবেন, সাবমিশন দেওয়ার পরে আমার প্রশ্ন হচ্ছে, আপনার আমরা হিয়ারিং এর রায়টা এই প্রদান। ডেট তো ছিল, হিয়ারিং এর জন্যই তো 26শে আগস্ট নির্ধারণ করা হলো এবং সেটা আংশিক শুনানির পরে 27শে আগস্ট হলো। তো এই হিয়ারিং বা লিভ টু আপিলের এটার মধ্যে সম্পর্ক কি, বা এটা কেন আবার নতুন ডেট দিতে হলো? হ্যাঁ, সেই জিনিসটা আমারও খটকা লেগেছে যে আপনার আমি অ্যাটর্নি জেনারেল মহোদয় তার বক্তব্য শুনলাম এবং আইনজীবী জয়নুল আবেদিন, সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী বার হুম, হুম। অ্যাসোসিয়েশনের সভাপতি, তার বক্তব্য শুনলাম। এবং তারা দুইজনই বললেন যে আমরা কিন্তু রায় চেয়েছি, যে আমরা প্রত্যাশা করেছিলাম যে গতকাল এবং আজকে যে শুনানিটা হয়েছে তাতে করে মানে দেশের সর্বোচ্চ আদালত তারা আহ, তাদের রায় বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার সংবিধানে পুনর্বহাল, মানে পুনর্বহাল হলো, আমরা সেই রায়টা প্রদান। কিন্তু এই যে আপনার মানে সর্বোচ্চ আদালত রায় না দিয়ে তারা বললেন আমরা আপিল করার অনুমতি দিলেন। মানে যখন কোনো কোনো বিষয়ে আপনার যখন কোনো আপিল হয়, ওই হুম, হুম। আপিলের লিভ টু আপিল একটা হিয়ারিং, মানে আপিলের হুম, অনুমতির উপরে একটা হিয়ারিং, যে আপিলের অনুমতি দেয়া হলো কি হলো না। আপিলের অনুমতি যদি দেয়া হয় তাহলে পরে ওই মামলাটা চলবে, আর যদি জি। আপিলের অনুমতি যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে ওই মামলাটা চলবে না। তাহলে হুম, পরে আপিলের অনুমতি দেয়া মানে আপনার এখন এই মানে যে বিষয়টা সেটার উপরে আরেকটা হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে রায়টা দেবে। এবং আমরা এখানে একটা খটকার বিষয়, যে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটার সাথে রাজনীতি এবং আপনার ক্ষমতা জড়িত। হ্যাঁ, কারণ আমরা যেটা বুঝতে পারি যে হাইপোথেটিক্যালি যদি আমি ধরে নেই যে আজকে সুপ্রিম কোর্ট বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সংবিধানে সেটা আবার সংবিধানে পুনর্চালু করলো। পুনর্বহাল হবে, তখন প্রশ্নটা দেখা দেবে তাহলে পরে বর্তমান সরকারের কি হবে। হুম। কারণ বর্তমান সরকার তারা তো 5ই আগস্টের পরে একটা ডক্ট্রিন অফ নেসেসিটি, জি। মানে প্রয়োজনীয়তার যে নীতি, সেটার উপর ভিত্তি করে সেই সরকারটা সবার ঐকমত্যের ভিত্তিতে গঠিত হয়েছে। কিন্তু এখন এই 1 বছরের বেশি হয়ে যাওয়ার পরে আপনার আমরা সরকারের যে কর্মকাণ্ড দেখছি, তাতে করে সেই ডক্ট্রিন অফ নেসেসিটির নীতি তো আর প্রযোজ্য হবে না। হ্যাঁ, কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি কতদিন থাকবে, 6 মাস, 1 বছর। এবং আমরা জানি যে আপনার এখানে প্রধান রাজনৈতিক দল, তারপরে সেনা প্রধান, তারপরে বিদেশি যারা আছে, আমাদের সবার ধারণা যে একটা অন্তর্বর্তী সরকার কোনোভাবেই 1 থেকে 1.5 বছরের বেশি তাদের সময় কিংবা টেনিউর হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এখন যে অবস্থাটা, যে প্রধান বিচারপতি যে প্রশ্নটি রেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে বা কবে থেকে কার্যকর হবে, এখন কবে থেকে কার্যকর হবে, যেহেতু এই সরকার তো ডক্ট্রিন অফ নেসেসিটি ভিত্তিতে তৈরি হয়েছে। যদি তত্ত্বাবধায়ক ফিরে আসতো, তত্ত্বাবধায়ক গঠনের জন্য তো আর প্রধানমন্ত্রী দরকার ছিল না, বা সংবিধান যেভাবে আছে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, সর্বশেষ রিটায়ারমেন্টে যাওয়া যে প্রধান বিচারপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন। যদি এর মধ্য দিয়ে আরেকটি বিতর্ক আছে, যে কেউ কেউ বলতেন যে সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থায় বিচারপতিদের দূরে রাখাই ভালো। এখন সেই বিতর্কটি কি এর মধ্যে আসছে, নাকি এই সরকার একটা সুযোগ পাওয়ার জন্য আহ এই প্রশ্নটি উঠেছে কিনা আমি জানি না, যে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে? অর্থাৎ প্রধান বিচারপতি কি এই প্রশ্নটা করতে চেয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে, নাকি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে? বিষয়গুলো আসলে কি? না, এখন মাননীয় প্রধান বিচারপতি আহ, কয়েকটা প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন, যে আপনার আহ, যদি এই তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা সেটা যদি ফিরিয়ে আনা হয় তাহলে সেটা কবে থেকে কার্যকর হবে।
এখন যদি আপনার অ্যাপেলের ডিভিশন হিয়ারিং করার পরে এই আগামীকাল বৃহস্পতিবার, হ্যাঁ, জি। আগামীকাল বলে দিত কিংবা আগামী রোববার সোমবার বলে দিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ফিরে এসছে, সুতরাং 1 মাসের ভেতরে আপনারা ইয়ে করেন, আপনারা নতুন সরকার, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা তত্ত্বাবধায়ক হুম, হুম, সরকারকে ক্ষমতা দিয়ে মানে আপনারা নির্বাচন ব্যবস্থা করেন, হতে পারে, জি। আমি বলছি। এবং আপনার এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে এই বিষয়ে আপনারা পর্যবেক্ষণ দিতে পারেন। হ্যাঁ, তখন হুম, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটা তো রাজনীতির প্রশ্ন, এটা তখন অ্যাটর্নি জেনারেল মহোদয় তিনি বলেছেন না, এটা রাজনীতির প্রশ্ন না, এটা সাংবিধানিক প্রশ্ন, জনগণের অধিকারের প্রশ্ন। এবং আমরা যদি সেটাই বলি যে এটা সাংবিধানিক প্রশ্ন এবং জনগণের অধিকারের প্রশ্ন, তাহলে পরে কিন্তু আপনার মানে, এবং আমরা দেশের যে অবস্থা দেখছি, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সবার শ্রদ্ধেয়, কিন্তু আস্তে আস্তে যেভাবে তিনি শ্রদ্ধা হারাচ্ছেন এবং হুম। যেভাবে তিনি দলীয় মানে নানাভাবে মানে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কারণ তিনি এনসিপির মতো একটা দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এবং এটা মোটামুটি এখন আহ, আহ, মোটামুটি প্রকাশ্য, ওপেন সিক্রেট, যে বর্তমান সরকার জামাত এবং এনসিপির সমর্থনে তারা চলছে। মানে আমরা কি ধরে নিতে পারি যে তাহলে নির্বাচনটি আর নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, অথবা নির্বাচনের আগে অন্য মানে এই তত্ত্বাবধায়ক ফরম্যাট আর ফিরছে না, বিষয়টা কিরকম? আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটু কথা বলে নেই জি। যে আপনি যে সর্বোচ্চ আদালত নিয়ে প্রশ্নটা তুললেন, আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু মানে এই গত 50 বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। এবং আমরা দেখেছি বিভিন্ন দেশে, এমনকি পাকিস্তানে, মানে সরকার যেটা প্রত্যাশা করে, মানে সুপ্রিম কোর্ট কিন্তু তার বাইরে যেতে পারে। আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আইয়ুব খান যখন মার্শাল ল জারি করলেন, তখন স্টেট ভার্সেস দোসো, হ্যাঁ, হুম, হুম, এই মামলাটায় প্রশ্ন আসলো যে সামরিক শাসন বৈধ কিনা। তখন পাকিস্তানের যে প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুনির, তিনি কিন্তু ওই মামলায় মার্শাল লকে বৈধ বলে তিনি কিন্তু রায় দিলেন, এবং সেই রায়টা কিন্তু প্রচন্ডভাবে সমালোচিত হয়েছে। আবার 1972 সালে আসমা জিলানির যে মামলা, সেইখানে কিন্তু আবার ওই একই প্রশ্ন এসেছিল যে পাকিস্তান মানে মার্শাল ল এটা কি আপনার সাংবিধানিক কি। এবং ওই হুম, সময় আপনার পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জুলফিকার আলী ভুট্টো, এবং তিনি চাচ্ছিলেন যে মার্শাল লকে যেন অসাংবিধানিক মানে ঘোষণা করা হয়। এই সুপ্রিম কোর্ট কিন্তু মানে আপনি সবসময় দেখবেন যে যে সরকার আছে সেই সরকারের যে চাওয়াটা, তার বাইরে কিন্তু তারা যেতে পারে না। এই যে আমাদের খায়রুল হক, তারপরে ত্রয়োদশ সংশোধনী, এটা নিয়ে যে প্রশ্ন উঠছে, হুম। কারণ তখন আওয়ামী লীগ সরকারের একটা চাওয়া ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাতিল করা হোক, ওইটার বাইরে কিন্তু তারা যেতে পারে নাই। এবং আপনি দেখেন আজকেও এই যে মানে সরকারের চাওয়াটা হচ্ছে, কারণ ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে বিতর্কিত হয়েছে এবং তারা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, সেটাও মোটামুটি আমরা বুঝতে পেরেছি। সুতরাং এই মানে আজকে সর্বোচ্চ আদালত যেটা করলেন, এতে কিন্তু ওই যে আমি যেটা বললাম, ওই যে আপনার স্টেট ভার্সেস দোসো, জাস্টিস মুনির সরকার যেটা চাচ্ছে সে তার বাইরে যেতে পারেন নাই। আবার আসমা জিলানির কেসে আপনার সুপ্রিম কোর্ট সরকারের চাওয়ার বাইরে যেতে পারেন নাই। আবার আমাদের এখানে আপনার 2011 সালে আওয়ামী লীগের যে চাওয়াটা, সেটার বাইরে সুপ্রিম কোর্ট যেতে পারেন নাই। আবার এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকতে চায়, কারণ আপনি আজকে এরকম রায়ও হতে পারত যে সবার শুনানি করার পরে সেই কথাটা বলেছেন আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপনার যে শুনানি তো হয়েছে এবং আমরা সবাই কম বেশি একমত যে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা আবার ফেরত চাই। তাহলে পরে আপনি ওই রায় দিয়ে দিতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে আবার পুনর্বহাল করা হলো, 1 মাস সময় দেওয়া হলো, কিংবা আদালত কিছু পর্যবেক্ষণ দিতে পারতেন যে এইভাবে আপনারা তত্ত্বাবধায়ক সরকার করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করে দেশের ভিতরে যে মানে দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেইটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ কিন্তু আরেকটি মন্তব্য করেছেন যে আহ, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা সমাধান আপিল বিভাগও চায়, অর্থাৎ সর্বোচ্চ আদালত চায়, কিন্তু নির্বাচনকারী সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে, সেটিই করা হবে।
এখন কার্যকর সমাধান কিভাবে আসতে পারে? এটি তো সংসদে আলোচনা হবে, এটা তো সুমোটো কি দিতে পারে, আদালত তো যে কোনো বিষয় দিতে পারে, কিন্তু এই বিষয়টি তো সংবিধানের অংশ ছিল, পরে আবার বাতিল হয়েছে, পরে আবার ফিরে আসবে কিনা সেই আলোচনার ভিত্তিতে এই আপিল, রিভিউ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহ, এটির কি আরো জট পাকিয়ে গেল না, যে একটা স্থায়ী সমাধান, তত্ত্বাবধায়ককে ভালো ব্যবস্থা বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক একটা স্থায়ী সমাধান হতে পারে অনেকে মন্তব্য করছে, আবার প্রধান বিচারপতি নিজে বলছেন যে এভাবে বারবার গণতন্ত্র বিঘ্নিত হোক আমরা চাই না, একটা স্থায়ী সমাধান আসুক নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে। আমি আসলে বুঝতে পারছি না আসলে এই কথাগুলোর মিনিং কি। এবং যেহেতু আদালতের বিষয় আমাদেরকে অনেক রাগ ঢাক রেখেই কথা বলতে হচ্ছে, খুব স্বাভাবিক, এটা ওপেন সিক্রেট। আহ তো আদালতের প্রতি যথাযথ সম্মান প্রয়োগ করে আপনিও কথা বলছেন, আমাকে অনেক সেন্সর করে কথা বলতে হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু জট গুলো পাকিয়ে যাচ্ছে কিনা, আমি যদি এইটুকু মন্তব্য জানতে চাই আপনার কাছ থেকে। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তো আপনি বিলম্ব করে ফেললেন। ইতিমধ্যেই তো অনেকগুলো মামলার রায় হয়েছে, আমরা দেখেছি যে খুব 24 ঘন্টা 48 ঘন্টা মানে এই শুনানি করে কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে, জরুরি জরুরি বিবেচনা। তা আপনি তো হুম এটা বিলম্বিত করে ফেললেন, তাই না? এবং সরকার সরকার যেহেতু আপনার আহ, তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, তারা একটু বিলম্বিত হতে চাচ্ছে, আপনিও সেটা করলেন। আর আপনি যে কথাটা বললেন যে এটাকে কার্যকর করা, এটা আমি মনে করি যে এইটার কোনো মেরিট নাই। কারণ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে 4টা নির্বাচন হয়েছে, 4টা তো না, 3টা। কারণ 1991 সালে যে নির্বাচন হয়েছিল এটা 3 জোটের রূপরেখা অনুযায়ী হয়েছে। এবং সেটা হয়েছিল মানে আপনার মানে ওইটাকে আমরা ঠিক, ওইটাকে তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু ওইটা সংবিধানের সংবিধানে যে অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার সরকারের ছিল, তাই না? বিধান, মানে সংবিধানের অংশ হিসেবে সেটা হয়। হ্যাঁ, সেটা হয়েছে 3 জোটের রূপরেখা অনুযায়ী। তারপরে আপনার 96 সাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মানে অন্তর্ভুক্ত বিধানের বিধান অনুযায়ী, মানে সেই প্রভিশন অনুযায়ী আপনার নির্বাচনটা হয়েছে 3টা। এবং এইটা কিন্তু আমরা 3বার নির্বাচন করেছি। হ্যাঁ, এখন আপনি 3বার নির্বাচন করেছি, তারপরে আমরা দেখেছি যে আমাদের এখানে যারা ক্ষমতাসীন দল তারা ক্ষমতায় থাকলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন না। এবং আমাদের ওই ত্রয়োদশ সংশোধনীর সবকিছুতে স্পষ্ট করাই আছে। হ্যাঁ, আপনি কিছু পর্যবেক্ষণ দিয়ে করেন যে যদি বিচারপতি একদম শেষ বিচারপতি, শেষ প্রধান বিচারপতি, মানে শেষ যিনি মানে বর্তমান যে কারেন্ট প্রধান বিচারপতি তার আগে যিনি রিটায়ার করেছেন তাকে পাওয়া না গেলে তার আগের জনকে, তো এইভাবে কিন্তু আমরা দেখেছি, তাই না? তো সেইখানে আপনি যে প্র্যাকটিস হয়েছে, যে মিস্টেক হয়েছে, যে এরর হয়েছে, আপনি সেটার ব্যাপারে বলেন। যে যারা আবেদন করেছেন তাদের আইনজীবীদের বলেন যে আপনারা সাবমিশন দেন, আপনারা সাবমিশন দিয়ে বলেন যে এই ব্যাপারে আমরা কি করতে পারি। এবং সাথে সাথে আপনি আহ, আরেকটা কাজ করেন যে যে সমস্ত রাজনৈতিক দল আছে, হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে আপনি তাদেরকে বলেন যে একটা বড় কনভেনশন ডেকে তারা আলোচনা করে একটা সিদ্ধান্ত দিক। এবং সাথে সাথে আপনি যারা এক্সপার্ট আছে, হ্যাঁ, এক্সপার্ট আছে এবং আপনার বিভিন্ন শ্রেণী পেশার যে প্রতিনিধি আছে তাদের মতামতটাও নিন। কারণ আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একই সাথে সাংবিধানিক, একই সাথে জনগণের অধিকারের প্রশ্ন, একই সাথে আপনার মানে আহ, কি বলবো যে রাজনৈতিক, মানে 3টা বিষয়, যে হুম। কনস্টিটিউশনাল, পলিটিক্যাল এবং রাইটস অফ সিটিজেন, এই 3টাই কিন্তু একটার সাথে আর একটা ওতপ্রোত ভাবে জড়িত। সুতরাং এইটা আমার কাছে মনে হয় যে সাইমultaneously সবই চলতে পারে। এবং সেটা করে আপনি দ্রুততার সাথে, কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা 5ই আগস্টের 8ই আগস্টে তারা যখন আপনার শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে তারা যদি একটা রোড ম্যাপ দিতেন যে আমরা পুলিশের সংস্কার করব, আমরা আমলাতন্ত্রের সংস্কার করব, আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার করব, আমরা যে লুটপাট হয়েছে সেটার ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নেব, যে আর্থিক খাতের ব্যবস্থা মানে ব্যবস্থাপনা কি হবে, বাংলাদেশ ব্যাংক, তারপরে যে টাকা লুটপাট হয়েছে সেটা কিভাবে ফিরিয়ে আনবো, সেই জি। মানে অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো করে আপনার একটা রোড ম্যাপ দিয়ে দিতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিংবা জানুয়ারির হুম মধ্যে হুম। নির্বাচন হবে, কিংবা ফেব্রুয়ারির মধ্যে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে সেটাও কিন্তু অনেক নাটকের পর, জি। অনেক নাটক হয়েছে। এবং আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমরা সেটা কিন্তু নিশ্চিত না। সুতরাং এখনো কনফিউশন, এবং এখনো কনফিউশন অনেকের মধ্যে। তার ভেতরে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশটা পাকিস্তানের সাথে কনফেডারেশন হবে কিনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা হুমকির মুখে। সেই সুতরাং স্বপ্ন অনেকে দেখছে। এরকম একটা অবস্থায় আমরা কিন্তু চাই যে সর্বোচ্চ আদালত
আজকে মানে বাংলাদেশ সংবিধানে কিন্তু ওই সুপ্রিম কোর্টকেই বলা হয়েছে দিস ইজ দি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের গার্জিয়ান মানে আপনি পুরো দেশের গার্জিয়ান। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে দেশের ক্রাইসিস মোমেন্টে আপনার উচ্চ আদালতের কাছে অ্যাডভাইজারি অপিনিয়নও চাওয়া হয়েছে যে আমরা কি করব। এবং হুম হুম। সেই যে আমাদের যে সাংবিধানিক অভিভাবক কিংবা দেশের অভিভাবক হিসেবে তারা কিন্তু আজকে রায় দিয়ে মোটামুটি যারা এটা মানে আইনজীবী আছে তাদের কাছে যে আপনারা সাবমিট করেন, আপনারা বলেন আপনারা কি করতে পারি, এবং এটাই করার পরে একটা রায় দিয়ে নির্দেশনা দিয়ে যে এইটা আমরা করলে ভালো হয়। সেটা আমরা কিন্তু একটা অনিশ্চয়তা থেকে আমরা কিন্তু মুক্তি পেতাম। এটি তেমন আশা আমাদের অধিকাংশ মানুষেরই ছিল। আমি সর্বশেষ যে বিষয়ে একটু মন্তব্যটা আপনার কাছে জানতে চেয়ে শেষ করবো অনুষ্ঠানটি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে, উনি একটু স্যাটায়ার করে বলেছেন যে ভূতের মুখে এখন রাম নাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আমরা ছিলাম, এখন সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনাও চাইছেন। এখন শেখ হাসিনা চাইছেন কিনা সরাসরি আমরা জানি না, তবে এটা বাস্তবতা যে হাব ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের নানান ধরনের যে রিয়াকশন, নানান ধরনের শুনতে পাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে তারা হয়তো একটা ইনক্লুসিভ নির্বাচন সুযোগ পাবে, আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ পাবে। কিন্তু অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যটি মানে এইভাবে কোট করার কারণটি কি? মানে এখন কি আওয়ামী লীগ চাইছে বিদায় ওরাও চাইবে না, বিষয়টি কিরকম? আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এত বক্তব্য মানে উত্তরটা চাইছি। না, আমার কাছে যেটা মনে হয় যে একটা দায়িত্বশীল পদে থেকে অনেক সময় এইরকম স্যাটায়ার না করাই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারটা খুবই দরকার বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এবং আপনার মানে যেটা আমার কাছে সবচেয়ে বেশি পীড়াদায়ক যে এখন আমরা মানে বর্তমানে যারা সরকারে আছেন তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য অনেক সমালোচনা করেছে। এবং তারা জি। কিন্তু আওয়ামী লীগ সহ মানে আওয়ামী লীগের মানে আপনার কি বলে গালমন্দ করা যতভাবে করা যায়। কিন্তু আমরা যখন দেখছি যে তারা, যারা এত সমালোচনা করলেন, যারা এত গণতন্ত্রের কথা বললেন, তারাই ক্ষমতায় মানে আঁকড়ে ধরে থাকতে চান। মানে তাদেরই যে ক্ষমতার লোভ আমরা দেখছি, তাদের মধ্যেই আমরা যে দেশ বিক্রি করে দেওয়ার প্রবণতা দেখছি, তাদের মধ্যে যে দুর্নীতি দেখছি, সেটা কিন্তু মানে ভীষণ রকম মানে হতাশা, ভীষণ রকম মর্মান্তিক। এবং এইটা হতাশা। কিন্তু আমাদের একটা খারাপ নজির হয়ে থাকে। জি, নিঃসন্দেহে এটি কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। মানে আমাদের কিছু করার নাই, আমাদের মেনে না নেওয়া এবং নেয়ার মধ্যেই থাকতে হবে, এছাড়া তো আমাদের কিছু করার নেই, তাই না? যেটা বললেন আপনি, হতাশা, আমাদের এটাই হচ্ছে আর কি। আল্লাহ ভরসা, যে আমাদের আল্লাহ হচ্ছে আল্লাহ ভরসা, right? ভরসা। হতাশা, হতাশা এবং আল্লাহ ভরসা, এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি। নিশ্চয়ই নাটকীয়তা আরো থাকতে পারে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।